আর এবার অবশ্যই একটু উত্তরবঙ্গের দিকেও আমাদের নজর রাখতে হবে, কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে 10 নম্বর জাতীয় সড়কের, একটু ছবিটা আপনাদের দেখাই। জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় এই ধস, আর এই ধসের জন্যই কিন্তু বাংলা সিকিম লাইফলাইন একেবারে বন্ধ হয়ে গিয়েছে, যোগাযোগ বন্ধ রয়েছে, টানা ভারী বৃষ্টি, আর তার জেরেই দেখুন এই পরিস্থিতি তৈরি হয়েছে। জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস, কালিম্পংয়ের লিকুভির ভালুখোলায় ধস নেমেছে। আজ দিনভর কি পরিস্থিতি থাকবে, কি আপডেট পাওয়া যাচ্ছে পার্থর কাছ থেকেই জানবো। পার্থ, যে ছবিটা আমরা দেখাচ্ছি ইতিমধ্যেই দর্শকদের, তা সত্যি একেবারে চোখে জল আনার মতো। এই ধস, আর এই ধসের জেরে তো বাংলা সিকিম লাইফলাইনটাই বন্ধ। একেবারেই তাই। আজকে কিন্তু দিনভরেই বাংলা সিকিম লাইফলাইন বন্ধ থাকবে। সকালের দিকে খানিকক্ষণের জন্য খোলা হয়েছিল, একমুখী যান চলাচল করা হয়েছিল, যেহেতু ধস নামার আগে প্রচুর গাড়ি দুপাশে আটকে ছিল। সেই গাড়িগুলোকে পার করে দেওয়ার পর কালিম্পং প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে আজ দিনভর এই 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকবে, কারণ একাধিক জায়গায় ধস নেমেছে, যেটা কথা তুমি বলছিলে। লিকুভির থেকে শুরু করে গেইলখোলা সর্বত্র ধস, এবং ধসে কার্যত জেরবার এই জাতীয় সড়ক। আর তার জেরেই আজ অনেকটা ঘুরপথে পর্যটকদের যেতে হচ্ছে কালিম্পং বা সিকিমে। তবে কালিম্পং এবং সিকিমের মধ্যে 10 নম্বর জাতীয় সড়ক কিন্তু স্বাভাবিক রয়েছে। কিন্তু অন্যদিকে যদি আমি জাতীয় সড়কের দিকে যদি তাকাই, তাহলে কিন্তু যে একদিকে যেমন শিলিগুড়ির থেকে সেবক হয়ে ডুয়ার্স ছুঁয়ে গরুবাথা, লাভা, আলগারা হয়ে কালিম্পং যেতে হচ্ছে, অনেকটা ঘোরাপথ, প্রায় দ্বিগুণ সময় লাগছে। স্বাভাবিকভাবেই একদিকে যেমন পর্যটকদের হয়রানি হচ্ছে, ঠিক তেমনি অনেক রোগী প্রতিদিনই সিকিম থেকে চিকিৎসার জন্য নেমে আসে বা কালিম্পং থেকে নেমে আসে শিলিগুড়িতে, তাদেরও কিন্তু ভোগান্তি বাড়ছে। কিন্তু জেলা প্রশাসন একেবারে ঝুঁকি নিতে নারাজ, কারণ বারবার করে যেভাবে বড় বড় পাথর পাহাড় ভেঙে পড়ছে, তাতে কিন্তু বড়সড় বিপদ হতে পারে। তাই এই বিপদ এড়াতেই কিন্তু আজ বিকল্প পথ খোলা রেখেছে প্রশাসনিক কর্তারা। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, সিকিমে বহু পর্যটক আটকে রয়েছে, প্রায় 1200 জন ভারতীয় পর্যটক আটকে রয়েছেন। তাদের কিন্তু ইতিমধ্যেই তারা আর্তি জানিয়েছে প্রশাসনের কাছে, তাদেরকে যেভাবেই হোক, যেই উপায়ই হোক, তাদেরকে যেন নিচে নামিয়ে আনা হয়, অর্থাৎ গ্যাংটকে নামিয়ে আনা হয়, এবং গ্যাংটক থেকে ধীরে ধীরে শিলিগুড়ি হয়ে নিজেদের বাড়িতে তারা ফিরবে। কিন্তু বাদ সেধেছে বৃষ্টি এবং আকাশের মুখ ভার। গতকালও সিকিমের মুখ্যমন্ত্রী বলেছিলেন যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে চপারে করে নামিয়ে আনা হবে পর্যটকদের, কিন্তু কোনোভাবেই আজ তা সম্ভব হয়নি। স্বাভাবিক উদ্বেগে কিন্তু রয়েছে একেবারে প্রশাসন তো চেষ্টা করছে, কিন্তু আরো একটা ছবি, যে ছবি ইতিমধ্যে দেখাতেই হবে, তার কারণ মহানন্দা, সেখানেও তো জল বাড়ছে, আর জল বাড়ছে যত, বিপত্তিও যেন ততই বাড়তে শুরু করেছে। ছবিটা দেখাবো, দেখুন কিভাবে জল বাড়ছে মহানন্দার, সেই ছবিটাই আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যে। আর এটার কারণ লাগাতার বৃষ্টি, লাগাতার বৃষ্টিতে জল বাড়ছে, পাহাড়ে টানা বৃষ্টি, আর টানা বৃষ্টির জেরেই এই পরিস্থিতি। এই মুহূর্তে ঠিক কি অবস্থা জানার চেষ্টা করবো অবশ্যই পার্থর কাছ থেকেই। পার্থ, যে ছবিটা আমরা দেখছি, মহানন্দার জল তো বাড়ছে, বেড়েই চলেছে, এবং যেভাবে স্রোতের সঙ্গে বইছে মহানন্দা, সত্যি ভয় ধরানোর মতোই। একেবারে তাই। দেখো, মহানন্দার জল তখনই বাড়ে যখন পাহাড়ে টানা বৃষ্টি হয়, এবং গতকাল রাতভর বৃষ্টি হয়েছে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং পাহাড়ে, শিলিগুড়িতেও বৃষ্টি হয়েছে। আর পাহাড়ে নাগাড়ে বৃষ্টির জেরে কিন্তু মহানন্দা নদীর জল ফুলে ফেঁপে উঠেছে, এবং যে ছবি দর্শক এই মুহূর্তে দেখছে তা শিলিগুড়ি মহানন্দা নদীর ছবি। এবং স্বাভাবিকভাবেই প্রশাসনও কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন জল বাড়ায়, বিশেষ করে মহানন্দা নদী পাড় সংলগ্ন যেসব বাসিন্দারা থাকেন, পুরসভার একাধিক ওয়ার্ড রয়েছেন, সেসব কাউন্সিলররাও কিন্তু সতর্ক, যাতে আজ যদি আবার নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়, যে পূর্বাভাস হাওয়া অফিস দিচ্ছে, তাহলে কিন্তু বিপদ বাড়বে, বই কমবে না। স্বাভাবিকভাবে যথেষ্ট উদ্বেগ এবং উৎকণ্ঠা রয়েছে মহানন্দা পাড়ের বাসিন্দারাও। আর তাদেরকে যাতে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যায়, সেরকমই কিন্তু প্রচেষ্টা ইতিমধ্যে শিলিগুড়ি মহকুমা প্রশাসন করেছে। পাশাপাশি শিলিগুড়ি পুরসভার থেকেও যে মহানন্দা পাড় ঘেঁষে যেসব ওয়ার্ডগুলি রয়েছে, সেসব ওয়ার্ডের কাউন্সিলরদেরও কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে, এবং প্রতিনিয়ত কিন্তু মনিটরিং করার নির্দেশ দিয়েছেন শিলিগুড়ির মেয়র, যাতে কোনোভাবেই এই মহানন্দা নদীর জল যদি বৃষ্টি না কমে পাহাড়ে, তাহলে কিন্তু জল আরও বাড়বে, এবং তা কিন্তু নদী ঘেঁষা যে ওয়ার্ডগুলি রয়েছে, যে রাস্তা রয়েছে, তা কিন্তু ডুববে। এই কথা কিন্তু সহজেই বলে দেওয়া যায়। স্বাভাবিকভাবে সব মিলিয়ে কিন্তু উদ্বেগ এবং উৎকণ্ঠা রয়েছে, শুধু শিলিগুড়ি নয়, পাহাড় থেকে সমতল সর্বত্রই কিন্তু এই ভারী বর্ষায় যথেষ্ট উদ্বেগ উৎকণ্ঠা কাটাচ্ছে, এবং প্রশাসনও তৎপর প্রত্যেকটা মুহূর্তে। কিন্তু এরই পাশাপাশি নজর রাখবো, কালচিনির বাসরা নদীর জলও কিন্তু ঢুকছে, আর চা বাগানে যখন জল ঢুকে পড়ছে, সেখানে কিন্তু আরো বিপদ, আরো বিপত্তি।
কালচিনির বাসরা নদীর জল ইতিমধ্যেই ঢুকছে চা বাগানে। সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান জলমগ্ন হয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই ক্ষতির সম্মুখীন তো হতেই হবে। রাজকুমারের কাছ থেকে জানবো, রাজকুমার, যখন চা বাগানে জল ঢুকে যাচ্ছে সেখানে তো আরো ক্ষতির সম্মুখীন তো হতেই হচ্ছে। একদমই সোনিয়া, দেখো একেবারে ভুটান সীমান্ত লাগোয়া এই চা বাগান, কালচিনির সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান। এখানে কিন্তু ভুটান থেকে ধেয়ে আসা যে নদী বাসরা, সেই যে পাহাড়ি নদী কিন্তু একেবারে চা বাগানের ভেতরে ঢুকে পড়েছে। একেবারে ভুটানের ডোলোমাইট মিশ্রিত জল একেবারে চা বাগানের ভেতরে ঢুকে পড়েছে, ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এই চা বাগান। এই শুধু জলে যে ডলোমাইট মিশ্রিত জলে ক্ষতি করছে তাই নয়, বাগান কর্তৃপক্ষ জানিয়েছে যে বেশ কিছু চা গাছও জলের তোরে কিন্তু তারা ভেসে গেছে এবং ভাঙনও শুরু হয়েছে। ফলে জলের তোরে চা বাগানের চা গাছ ভেসে যাওয়া, ভাঙন এবং ডলোমাইট মিশ্রিত জল চা গাছের মধ্য দিয়ে বয়ে যাওয়া, সব মিলিয়ে কিন্তু এই যে চা বাগান তা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছে চা বাগান কর্তৃপক্ষ। একেবারে রাজকুমার সঙ্গে থাকো, আমরা আরো একটা ছবি অবশ্যই দেখাবো। বিভিন্ন নদীর জল বাড়ছে, কালজানি, ডিমা, শঙ্কোষ, রায়ডাক, ভারী বৃষ্টিতে বিপর্যস্ত অবস্থা। শুধু তাই নয়, আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকা, সেই সব এলাকাও ইতিমধ্যে জলমগ্ন হয়ে গিয়েছে। আলিপুরদুয়ার পৌরসভার সামনের ছবিটাও আপনারা দেখলেন। শুধু পৌরসভার সামনে নয়, বিভিন্ন প্রান্তে কি অবস্থা, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে রাজকুমারের কাছ থেকেই জানবো। রাজকুমার, প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? কারণ একে তো নদীগুলোর জল বাড়ছে, প্রশাসন তৎপর, কিন্তু এই যে শহরের বিভিন্ন প্রান্তে জল জমেছে, কিভাবে নিকাশি ব্যবস্থা কি করা হচ্ছে? দেখো সোনিয়া, ইতিমধ্যেই কিন্তু আলিপুরদুয়ার পুর প্রশাসনের পক্ষ থেকে যে পাম্প মেশিন, সেই পাম্প মেশিন কিন্তু বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে। তার কারণ হচ্ছে, বলে রাখি যে আলিপুরদুয়ার শহরের এই জমা জল মূলত কিন্তু 14টি স্লুইস গেট দিয়ে কালজানি, ডিমা এবং নোনাই এই 3টে নদীতে পড়ে। কিন্তু এই 3টে নদীর জল বেড়ে যাওয়ায় কিন্তু সেচ দপ্তরের পক্ষ থেকে স্লুইস গেটগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তার কারণ হচ্ছে যে স্লুইস গেট বন্ধ না করলে নদীর জল এতটাই বেড়ে গেছে যে উল্টো নদীর জল শহরের ভেতরে ঢুকে যাবে। তা ঠেকাতে কিন্তু এই স্লুইস গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে স্লুইস গেট বন্ধ হয়ে পড়ায় শহরের জল কিন্তু বাইরে বেরোতে পারছে না। এই অবস্থায় কিন্তু পুরো প্রশাসনের পক্ষ থেকে পাম্পিং মেশিন লাগানো হয়েছে। সেই পাম্পিং মেশিনে কিন্তু জল সেচে শহরের বাইরে বের করে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু খুব সামান্যই জল এভাবে বেরিয়ে যেতে পারছে, কারণ যে মেশিনগুলো চলছে সেই মেশিনগুলো খুবই কম ক্ষমতা সম্পন্ন। উচ্চ ক্ষমতা সম্পন্ন মেশিন দিয়ে পাম্পিং স্টেশন, স্থায়ী পাম্পিং স্টেশনের দাবি আলিপুরদুয়ারে দীর্ঘদিনের, তা এখনো পূরণ হয়নি। ফলে জল আলিপুরদুয়ার শহর থেকে বেরোতে পারছে না। যদিও নদীর জল কমলে স্লুইস গেট খুলে দেওয়া হবে এবং তখন জল বেরিয়ে যাবে বলে জানিয়েছে পুরো প্রশাসন। সোনিয়া, বেশ। আর এরই পাশাপাশি নজর রাখবো অবশ্যই ধূপগুড়ির দিকেও, কারণ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। ডুডুয়া নদীর জল যত বাড়ছে ততই যেন আশঙ্কা বাড়ছে সেখানকার মানুষজনের। দেখছেন কি পরিস্থিতি সাঁকোর, যেভাবে এই সাঁকোর পরিস্থিতি, তাতে যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ ঘটতে পারে। আমরা নজর রেখেছি অবশ্যই, কারণ সাঁকোর দুপাশ থেকে মাটি ধসে গিয়েছে, আর সেই মাটি ধসেই বিপত্তি। সাধুঘাট পাড়ে যারা বসবাস করেন ইতিমধ্যে কিন্তু তারা রীতিমতো সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে। কি পরিস্থিতি অবশ্যই আমরা জানার চেষ্টা করব রকির কাছ থেকে। রকি, এই মুহূর্তে কি অবস্থা? আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে তোমার পেছন দিকেও যে সাঁকো রয়েছে, সেখানেও কিন্তু ইতিমধ্যে যে পারাপার হচ্ছে যথেষ্ট ঝুঁকির পারাপার। কিছু কি ব্যবস্থা করা গেল? দেখো, তোমাকে বলে রাখতে চাইবো, ডুয়ার্সে এবং ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি কিন্তু গত 24 ঘন্টা ধরে চলছে, যার ফলে কিন্তু ডুয়ার্সে বিভিন্ন নদী ফুলে ফেপে উঠেছে। জলঢাকা, ডায়না, ডুডুয়া নদীর উপরে যে সাঁকো ছিল, যার একমাত্র সেই সাঁকোর মাধ্যমে ধূপগুড়ি ব্লক এবং ফালাকাটা ব্লকের 2 গ্রামের বাসিন্দারা কিন্তু পারাপার করত। হাজার হাজার মানুষ প্রতিনিয়ত এই রাস্তা ধরেই চলতো এবং স্কুল পড়ুয়া থেকে শুরু করে রোগীদেরকে কিন্তু ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যেতে হলে এই রাস্তায় ব্যবহার করা হতো। কেউ
যার ফলে এই বৃষ্টির ফলে কিন্তু ইতিমধ্যেই সেই বাঁশের সাঁকো সকাল থেকেই আমরা দেখাচ্ছিলাম যে বাঁশের সাঁকো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং গ্রামের মানুষ সেই বাঁশের সাঁকো কিন্তু মেরামতি করার চেষ্টা চালাচ্ছিলেন, কারণ যদি বাঁশের সাঁকো ভেসে যায় তাহলে 18 থেকে 20 কিলোমিটার ঘুরো পথে তাদেরকে কিন্তু ধূপগুড়ি মহকুমা হাসপাতাল এবং স্কুল কলেজ এবং বাজারে যেতে হবে। আর এটাই কিন্তু সঙ্গে থাকো, আমরা একটু ছবিটা দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে কি পরিস্থিতি। দেখুন জলের তোড়ে কিভাবে সাঁকো ভেঙে গেল, কিভাবে সাঁকোর অবস্থা, সেই ছবিটা যদি আপনাদের দেখাই সেখানে কিন্তু মানুষজন রয়েছে, তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে এই ছবি দেখে যে এইভাবে সাঁকোর অবস্থা, জলের স্রোত এত যে সেই সাঁকো কিন্তু টিকে থাকতে পারেনি, জলের স্রোতেই সাঁকো একেবারে ভেসে যাওয়ার মতো ভেঙে গিয়েছে। দেখুন, আর খুব স্বাভাবিকভাবেই প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে রকির কাছ থেকে জানবো। রকি, এই যে সাঁকোর যে ছবিটা আমরা দেখাচ্ছি দর্শকদের, এটা তো ভয় পাওয়ার মতোই, একেবারে জলের স্রোতে সাঁকো ভেসে যাচ্ছে, ঘুরপথে স্বাভাবিকভাবে যাতায়াত করতে হতে সময় লাগছে, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, তোমাকে বলে রাখতে চাইবো যে সাঁকোর খবর কিন্তু আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম এবং যে সাঁকোকে রক্ষা করার জন্য দুই গ্রামের মানুষ তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল, অবশেষে কিন্তু সেই সাঁকোকে আর রক্ষা করা গেল না। আমার ঠিক পেছনে যে দেখা যাচ্ছে এই যে নদী, এটি কিন্তু ডুডুয়া নদী, আর পাহাড়ে জল হওয়ার ফলে কিন্তু ফুলে ফেপে উঠেছে। ঠিক আমার পেছনে যে ধ্বংসাবশেষ রয়েছে, কিছুটা অংশ বাকি রয়েছে, সেটি কিন্তু সেই সাঁকো ছিল, যে সাঁকোর কথা আমরা বারবার করে বলছিলাম। আর ইতিমধ্যে এই সাঁকো কিন্তু ভাসে নিয়ে গেছে, যার ফলে কিন্তু আলিপুরদুয়ার জেলার যে ফালাকাটা ব্লক, ধনিরামপুর 2 এবং সাকুয়াঝোড়া ধূপগুড়ি ব্লকের তা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। আর এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ চলাফেরা করতো, এখন প্রায় 20 থেকে 25 কিলোমিটার ঘুরে পথে প্রত্যেকটি মানুষকে কিন্তু ধূপগুড়ি শহরে আসতে হবে। এই এলাকার মানুষ কতটা আতঙ্কে রয়েছে তাদের মুখ থেকে একবার শুনে নেব। দাদা একটু আসবেন, আপনার নামটা কি? শ্রীকান্ত রায়। এই যে বাসের সাঁকো ভেসে গেল, কতটা অসুবিধা হচ্ছে আপনাদের? তো ভীষণ অসুবিধা হয়, কিন্তু যাতায়াতে যেতে গেলে অনেক অসুবিধাই হয়। কত হাজার মানুষ এই এখানে তো সাঁকোর উপর দিয়ে 10-15 চলাফেরা হাজার লোক যাতায়াত করে। কোন কোন এলাকার মানুষ যাতায়াত এখান করতো? থেকে বাগেরহাট, ধনিরামপুর, আবার আলিপুরদুয়ারের। প্রশাসনের তরফ থেকে কি কেউ এসেছে? না, কেউ আসে না, এখন পর্যন্ত আসেনি? না আসেনি। তো আপনারা কি দাবি রেখেছেন এখানে? আমরা তো এখানে ব্রিজ হলে তো অনেক ভালো হয়, সুবিধা হয় ওই পারের লোকের, আমাদের যাতায়াত। কতটা ঘুরপথে যেতে হবে এখন? এখন তো ঘুরপথে মোটামুটি 30-35 কিলোমিটার ঘুরপথে যেতে হবে। তুমি শুনতে পেলে যে এলাকার মানুষ কিন্তু যেটা বলছে যে 30 থেকে 35 কিলোমিটার ঘুরপথে যাওয়া। রকি, আরো একটা বিষয় আমি অবশ্যই জানতে চাইবো তোমার কাছ থেকে, শুধু যে ডুডুয়া নদীর জল বেড়েছে এমনটা তো নয়, ডুয়ার্সের একাধিক নদী, জলপাইগুড়িতে টানা বৃষ্টি, সেই সব নদীর জল বাড়াতেও নদীর পাড়ের মানুষগুলোর তো একেবারে নাজেহাল অবস্থা। একদম ঠিক, তুমি যেমনটা বলে নদীর পাশে বাস আর চিন্তা 12 মাস, এটাই কিন্তু এখন হয়ে দাঁড়িয়েছে, কারণ কালো মেঘ রয়েছে। বৃষ্টি যদিও ধূপগুড়িতে কমে গিয়েছে, কিন্তু পাহাড়ে কিন্তু অবিরাম বৃষ্টি চলছে, যার ফলে কিন্তু জলপাইগুড়ি জেলা ডুয়ার্সের বিভিন্ন নদী কিন্তু ফুলে ফেপে উঠেছে। ইতিমধ্যে যা খবর রয়েছে, মালবাজার মহকুমার অন্তর্গত টোটগাঁও এলাকা তিস্তা পারে যারা বাস করছেন তারা আতঙ্কে রয়েছে, কারণ তিস্তার জল কিন্তু ইতিমধ্যে সেখানে ঢুকতে শুরু করেছে। এর পাশাপাশি বানহাট ব্লকের অন্তর্গত গড়কাটা এলাকাতেও কিন্তু বিভিন্ন এলাকায় জল ঢুকতে শুরু করেছে এবং ধূপগুড়ি পৌরসভা এলাকার যে সকল ওয়ার্ড নিচু জায়গায় রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টির ফলে জল জমে গিয়েছে, যার ফলে সাধারণ মানুষ কিন্তু ভোগান্তি চরম উঠেছে। এই জল যন্ত্রণা কিন্তু কতদিন থাকবে সেটাই এখন দেখার, কারণ নিকাশি ব্যবস্থা ধূপগুড়ি পৌরসভা এলাকায় কিন্তু বেহাল। এই কারণে বর্ষার শুরুতেই ভোগান্তি চরমে উঠেছে এবং যখন বর্ষা আরো বেড়ে যাবে। বেশ রকি, বেশ, অবশ্যই সেই পরিস্থিতির দিকে অবশ্যই পরবর্তীতেও নজর থাকবে।